প্রিয় শিক্ষার্থী, এইচএসসির 27 ব্যাচের বৃত্তের একাডেমিক ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা আজকে বৃত্ত বা সার্কেলের একাডেমিকের 3 নম্বর ক্লাস নিয়ে আলোচনা করব। কয় নম্বর ক্লাস করব? 3 নম্বর ক্লাস করব। তার মানে আমরা ইতিপূর্বে 2টা ক্লাস নিয়ে নিয়েছি। যারা 1 আর 2 দুইটা ক্লাস করো নাই, আমি তাদেরকে বলবো 1 আর 2 দুইটা ক্লাস করে তারপরে 3 নম্বর ক্লাসটা শুরু করো। ঠিক আছে, আমরা শুরু করি। দেখো, এইচএসসির একাডেমিক হেলমেট ক্লাসে তোমাদেরকে জানাই স্বাগত। আমরা বৃত্ত বা সার্কেল নিয়ে আলোচনা করতেছিলাম। আজকে বৃত্ত বা সার্কেলের একাডেমিকের 3 নম্বর ক্লাস। কয় নম্বর ক্লাস? একাডেমিকের 3 নম্বর ক্লাস। ঠিক আছে, একটু দেখে আসি পূর্বপাঠে আমরা কি পড়ছিলাম। আমরা পূর্বপাঠে 3 বিন্দুগামী বৃত্ত পড়ছিলাম। মানে একটা বৃত্তের 3টা স্থানাঙ্ক দেওয়া আছে, মানে বৃত্তের উপর অবস্থিত 3টা বিন্দু দেওয়া আছে। ঠিক আছে, এই 3 বিন্দুর গামী বৃত্তের সমীকরণ নির্ণয় করছিলাম না? হ্যাঁ, 3 বিন্দুর স্থানাঙ্ক জানি বৃত্তের সমীকরণ নির্ণয় করছিলাম। আরেকটা টপিক পড়ছিলাম, দেন 2 বিন্দু দিয়ে গেছে, বৃত্তটা 2 বিন্দু দিয়ে গেছে, কেন্দ্র একটা রেখার উপর অবস্থিত। এই টপিকটা পড়ছিলাম। ধরো একটা রেখা দিয়ে দিছিল, যেন এই একটা বৃত্ত অঙ্কন করছি, যে বৃত্তের কেন্দ্র একটা রেখার উপর আছে, বৃত্তটা কয় বিন্দু দিয়ে গেছে? 2 বিন্দু দিয়ে গেছে। এই টাইপের আমরা অঙ্ক করছিলাম, টাইপ ভিত্তিক অঙ্ক। ঠিক আছে, আজকেও আমরা একটা নতুন টাইপ নিয়ে আলোচনা করব। তাহলে শুরু করি। লেখো আলোচনা, আলোচনা, আলোচনা অঙ্কের সাথে বাংলা ফ্রি। খেয়াল করো আজকের টপিকটা কি, লেখো এখান থেকে। বৃত্তের কেন্দ্র, হ্যাঁ এখান থেকে লেখা শোনো, হ্যাঁ লেখারও ক্লাস 3, একাডেমিক ক্লাস 3। পারলে তারিখটা দিয়ে রাখো, তুমি কত তারিখ ক্লাসটা করতেছো। বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থান করার শর্ত। আমরা গত ক্লাসে করছি বৃত্তের কেন্দ্র একটা রেখার উপর অবস্থিত, এবং গত ক্লাসে আমরা দেখাইছি রেখাটা ছেদক আকৃতি, মানে কোনো অক্ষের সমান্তরাল না। তাহলে আজকে আমরা করব, হ্যাঁ বৃত্তের কেন্দ্র এখন একটা রেখার উপর অবস্থিত, তবে রেখাটা ধরো এটা এক্স অক্ষ বা ওয়াই অক্ষ। এক্স অক্ষ ওয়াই অক্ষ কি রেখা না? রেখা। তাহলে বৃত্তের কেন্দ্র এক্স অক্ষ বা ওয়াই অক্ষের উপর অবস্থিত, এক্স অক্ষ বা ওয়াই অক্ষের উপর অবস্থিত। এই টাইপের অঙ্ক করবো আজকে। তো আমরা চিত্রটা আঁকা যায়, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। ঠিক আছে, তাহলে এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। তাহলে বৃত্তের কেন্দ্রটা একটা এক্স অক্ষের উপর অবস্থিত। এখন বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত। হ্যাঁ, তোমরা সি কে কেন্দ্র ধরে একটা পেন্সিল কম্পাস দিয়ে সুন্দর করে একটা বৃত্ত অঙ্কন করো, সুন্দর করে একটা বৃত্ত অঙ্কন করো। তাহলে যদি কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থান করে, তাইলে বৃত্তটা কিরকম, মানে শর্তটা কি, বা বৃত্তের সমীকরণটা কিরকম। আমরা প্রথম ক্লাসে বলছিলাম বিভিন্ন শর্ত সাপেক্ষে বৃত্তের সমীকরণ বিভিন্ন রকম। তো আমরা বৃত্তটা লিখি, মনে করি বৃত্তের সমীকরণ। খেয়াল করো, বৃত্তের সাধারণ সমীকরণ আমরা ধরে নিই। মনে করি বৃত্তের সমীকরণ, বৃত্তের সাধারণ সমীকরণটা কি ছিল? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল কত? 0। এটা বৃত্তের সমীকরণ। এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল কত? 0। তাহলে এই বৃত্তের কেন্দ্র কত? বৃত্তের কেন্দ্র কত? মাইনাস জি মাইনাস এফ। বৃত্তের কেন্দ্র কত? মাইনাস জি মাইনাস এফ। তাহলে বৃত্তের কেন্দ্রটা কই আছে? বৃত্তের কেন্দ্রটা এক্স অক্ষের উপর আছে। তাহলে কোনো বিন্দু এক্স অক্ষের উপর অবস্থান করার শর্ত কি? কোনো বিন্দু যদি এক্স অক্ষের উপর অবস্থান করে তাহলে কোটি শূন্য, তার মানে মাইনাস এফ ইকুয়াল টু 0। তাহলে কথাটা, তাহলে বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত হলে, বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত হলে, তাহলে এক্স অক্ষের উপর অবস্থিত সকল বিন্দুর কোটি শূন্য। তাহলে এখানে বৃত্তের কেন্দ্রের কোটি হলো মাইনাস এফ। কোটি কত? মাইনাস এফ। তাহলে মাইনাস এফ ইকুয়াল কত? 0। মাইনাস এফ ইকুয়াল টু 0 মানে কি? এফ ইকুয়াল টু কত? 0। তোমরা ব্লক করে দেয়, এটাই শর্ত। তাহলে বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থান করার শর্ত এফ ইকুয়াল কত? 0। তার মানে এইখানে যদি আমি এফ ইকুয়াল টু 0 বসাই দিই, দেখো ওয়াইয়ের পরটা ভ্যানিশ হয়ে যাবে, হবে না? ওয়াই ভ্যানিশ, কিন্তু ওয়াই স্কোয়ার থাকবে। ওয়াই ভ্যানিশ,
ওয়াই কেন ভ্যানিশ? কারণ এফ শূন্য। ঠিক আছে, তাহলে আমরা গুছাই লিখি। তাহলে কথাটা এক্ষেত্রে বৃত্তের সমীকরণ, যদি আমরা এফ ইকুয়াল টু 0 বসাই দিই, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস সি ইকুয়াল কত ছিল? এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস সি ইকুয়াল কত 0। আমরা ব্লক করে দিই। ঠিক আছে, তাহলে আমরা বলতে পারছি কোনো বৃত্তের কেন্দ্র যদি এক্স অক্ষের উপর অবস্থান করে, অবস্থান করে, খেয়াল করো ওয়াইয়ের পথটা থাকে না। কেন্দ্র যদি এক্স অক্ষের উপর অবস্থান করে, ওয়াইয়ের পথ থাকে না। এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সবসময় থাকবে, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সবসময় থাকবে। কখনো ওয়াইয়ের পথ থাকে না, কখনো এক্স এর পথ থাকে না, কখনো ধ্রুব থাকে না। ঠিক আছে, তাহলে এক্স স্কোয়ার এবং ওয়াই স্কোয়ার সবসময় থাকবে পাতার হলটায়। তাহলে আমরা দেখলাম বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থান করার শর্ত। কেন বাবা, বৃত্তের কেন্দ্র কি ওয়াই অক্ষের উপর অবস্থান করতে পারে না? পারে। এখন আমরা বৃত্তের কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থান করার শর্তটা বাই করি। তাহলে বৃত্তের কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থান করার শর্ত, বা বৃত্তের কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থান করার শর্ত। লেখো বৃত্তের কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থান করার শর্ত। আমরা চিত্রটা আঁকি। মনে করে এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তাহলে এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। তাহলে বৃত্তের কেন্দ্রটা কই আছে? ওয়াই অক্ষের উপর আছে। বৃত্তের কেন্দ্রটা কই আছে? ওয়াই অক্ষের উপর আছে। সি কে কেন্দ্র ধইরা একটা বৃত্ত অঙ্কন করলাম। সি কে কেন্দ্র করে একটা বৃত্ত অঙ্কন করলাম। তাকে আমি বৃত্তের সমীকরণ, সাধারণ সমীকরণ ধরে নিই। তাহলে মনে করি বৃত্তের সমীকরণ, মানে বৃত্তের সাধারণ সমীকরণটা আর কি। মনে করি বৃত্তের সমীকরণটা কি? সাধারণ সমীকরণ ধরে নিই। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল 0। মনে করি বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল কত 0। এই ক্ষেত্রে বৃত্তের কেন্দ্র কত? তাহলে বৃত্তের কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ। বৃত্তের কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ। কেন্দ্রটা কই আছে? ওয়াই অক্ষের উপর আছে। তাহলে একটা বিন্দু ওয়াই অক্ষের উপর অবস্থান করার শর্ত কি? তার ভূ শূন্য। তার মানে মাইনাস এফ ইকুয়াল কত 0, সরি মাইনাস জি ইকুয়াল টু 0। আর মাইনাস জি ইকুয়াল টু 0 হলে তাহলে জি ইকুয়াল টু 0। তাহলে যেহেতু বৃত্তের কেন্দ্র বা বৃত্তের কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত হলে, বৃত্তের কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত হলে, তাহলে মাইনাস জি ইকুয়াল কত 0। বৃত্তের কেন্দ্র ওয়াই অক্ষের উপর অবস্থিত হলে মাইনাস জি ইকুয়াল কত 0। তাহলে বা জি ইকুয়াল কত 0। আমরা ব্লক করে দিলাম। তাহলে কোন বৃত্তের কেন্দ্র যদি ওয়াই অক্ষের উপর অবস্থান করে, তাহলে জি এর মান 0। আর এক্ষেত্রে বৃত্তের সমীকরণটা কি হবে? তার মানে জি এর মান যদি 0 বসাই, এক্স এর পথ থাকবে না। কথাটা খেয়াল করতে দেখো। তাহলে মানে জি এর মান যদি 0 বসাই, তাহলে এক্স এর পথ থাকবে না, থাকবে। তার মানে বৃত্তের কেন্দ্র যদি এক্স অক্ষের উপর থাকে, তাহলে ওয়াই এর পথ থাকে না। বৃত্তের কেন্দ্র যদি ওয়াই অক্ষের উপর থাকে, তাহলে এক্স এর পথ থাকে না। তাহলে কি এক্ষেত্রে বৃত্তের সমীকরণ, তাহলে জি এর মান 0 বসাবো। তো এই সমীকরণটা হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2fy প্লাস সি ইকুয়াল কত 0। ব্লক করে দিই। কখন? যখন বৃত্তের কেন্দ্র ওয়াই অক্ষের উপর থাকবে। ঠিক আছে, আমরা করি। দেখো তাহলে এখন অঙ্কটা কি ধরবো? তাহলে এখনো বলবে একটা বৃত্ত দুই বিন্দু দিয়ে গেছে, কেন্দ্র এক্স অক্ষ বা ওয়াই অক্ষের উপর থাকবে। এই টাইপের অঙ্ক করবো। টাইপটা কি? প্রশ্নওয়ালা 4.1 তো বলছে টাইপটা কি? দুই বিন্দুগামী। টাইপটা হলো দুই বিন্দুগামী, কেন্দ্র অক্ষের উপর অবস্থান করতেছে। এটা এক্স অক্ষ হইতে পারে, এটা ওয়াই অক্ষ হইতে পারে।
আমি এক্স অক্ষটা করে দিই, তোমরা ওয়াই অক্ষটা করবা। ঠিক আছে? আচ্ছা, বলছে অক্ষরপত্র প্রকাশনী 6-1 ক নাম্বার। বলছে একটা বৃত্ত 3,5 ও 6,4 বিন্দু দেওয়া যায়। তো গত ক্লাসে যে অঙ্কটা করছিলাম ওইটাও তো 3,5 6,4 বিন্দু দিয়ে গেছে, গেছে না? তাহলে একটা বৃত্ত এই দুইটা বিন্দু দিয়ে গেছে, গেছে, যার কেন্দ্র কই আছে, এক্স অক্ষের উপর অবস্থান করছে। যার কেন্দ্র কই আছে, এক্স অক্ষের উপর অবস্থান করছে। বিভিন্নভাবে অঙ্কটি করা যায়। তুমি সাধারণ সমীকরণ ধইরা, কেন্দ্র যদি মাইনাস জি মাইনাস এফ ধরো, তুমি সাধারণ সমীকরণ ধরলা, ধইরা যদি বলো কেন্দ্র মাইনাস জি মাইনাস এফ, তাহলে এক্স অক্ষের উপর আছে বিদায় মাইনাস এফ ইকুয়াল টু 0, তুমি এমনও করতে পারো। তুমি একবারে সরাসরি লিখতে পারো, কেন্দ্র যেহেতু এক্স অক্ষের উপর আছে, কেন্দ্র কই আছে, এক্স অক্ষের উপর আছে, তুমি একবারে সমীকরণটা ধরে নাও, পরে 2 বিন্দু বসাই দিই, তাও তো হবে। 15টায়। তাহলে খুব ইম্পর্টেন্ট অঙ্ক, স্টার্ট দিয়ে রাখছে, খুব ইম্পর্টেন্ট অঙ্ক, টাইপটা খুব ইম্পর্টেন্ট। তাহলে আমরা চিত্রটা আগে আঁকলাম, এটা এক্স অক্ষ, আগে চিত্র রাখলাম, এটা ওয়াই অক্ষ। তাহলে এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। বৃত্তের কেন্দ্র কই আছে, এক্স অক্ষের উপর আছে। বৃত্তের কেন্দ্র কই আছে, এক্স অক্ষের উপর আছে। কয় বিন্দু দিয়ে গেছে, 2 বিন্দু দিয়ে গেছে। তুমি কি করবা, আগে কেন্দ্রকে ধইরা পেন্সিল কম্পাস দিয়ে বৃত্তটা আঁকবা, আঁকে পরে 2টা বিন্দু বসাবা। আমি 2টা বিন্দু আগে বসাইলাম, একটা বিন্দু 3,5 আর একটা বিন্দু কত 6,4। তুমি এই কাজটা আগে করো না, তাহলে তোমার চিত্রটা সুন্দর হবে না। মানে কেন্দ্রে সিকে কেন্দ্র ধরে আগে আমরা বৃত্তটা অঙ্কন করব। তাকে আমরা বৃত্তটা আঁকলাম, আগে আমরা বৃত্তটা আঁকলাম। ঠিক আছে, এখন বলি, তাহলে বৃত্তের কেন্দ্র যেহেতু এক্স অক্ষের উপর আছে, তাহলে বৃত্তের সমীকরণটা আমরা ধরে নিই, একবারে সরাসরি ধরে ফেলে। তাহলে যেহেতু বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত, যেহেতু বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত, বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত, অতএব ধরি, একবার বলবা, এ কথা রাখবা, যেহেতু বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর কি অবস্থিত, since the center lies on x axis, ঠিক আছে, অতএব ধরি বৃত্তের কেন্দ্র বা বৃত্তের সমীকরণ আমরা ধরে নিব। বৃত্তের সমীকরণটা কি, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, এখানে কিন্তু ওয়াইয়ের পদ থাকবে না, প্লাস 2gx প্লাস সি ইকুয়াল কত 0, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস সি ইকুয়াল কত 0। হ্যাঁ, অনেকে বইলে ফলায় ধরি বা মনে করি বৃত্তের সমীকরণ ইকুয়াল টু, তাহলে কিন্তু প্রশ্ন করবে, তাহলে তোমার প্রশ্ন করবে তাহলে 2fy পদটা গেল কই, তাহলে 2fy পদটা কি গেল কই, তা আগে লিখে নিবা, যেহেতু বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর অবস্থিত, আগে কথাটা লিখে নিবা। ঠিক আছে, তাহলে ধরি বৃত্তের সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2gx প্লাস সি ইকুয়াল টু, এটা নাম্বার দিয়ে রাখি। বৃত্তটা কয়টা বিন্দু দিয়ে গেছে, 2টা বিন্দু দিয়ে গেছে, এটা 3,5 আর এটা কি 6,4, এই 2 বিন্দু তাকে সিদ্ধ করবে। তাহলে যেহেতু বৃত্তটি 3,5, যেহেতু বৃত্তটি 3,5 এবং 6,4 বিন্দু দ্বয়গামী, যেহেতু বৃত্তটি 3,5 এবং 6,4 বিন্দু দ্বয়গামী, অতএব পাই। তো 2টা বিন্দু বসাই, আমরা 3,5 বসাই, এক্সের জায়গায় যদি 3,5 বসাই, খেয়াল করে একবার বসাই 3,5, তাহলে 3 তিরিকে 9, 3 তিরিকে 9, 5 5 25, 25 আর 9 কত 34, আর এক্সের জায়গায় যদি 3 বসাই, তাহলে 3 দোকানে কত 6 প্লাস সি, তাহলে 34 প্লাস 6g প্লাস সি ইকুয়াল কত 0। প্রথম 3,5 বসাইলাম নাকি, এরপরে আমরা 6,4 বসাই, 6 6 36, 6 6 36, 4 4 কত 16, 36 আর 16 কত 52, প্লাস 6 যদি বসাই, তাহলে 6 দোকানে কত 12g, তাহলে 52 প্লাস 12g প্লাস সি ইকুয়াল টু 0। হ্যাঁ, আগেরটাকে 1 নাম্বার দিছে, এটাকে তুমি 2 নাম্বার দাও, এটাকে তুমি 2 নাম্বার দাও, আর এটাকে তুমি 3 নাম্বার দাও। এখন কি করব, দেখো 2 এর মধ্যে জি আছে, 2 এর মধ্যে জি আছে, সি আছে, আছে না, আছে। 3 এর মধ্যে জি আছে, সি আছে না, তো এই দুইটা সমাধান করলে কি জি আর সি আসবে না, আসবে, এটা তুমি পারবা।
জি আর সি আইনা যদি আমরা 1 নম্বরে বসাই দিই তাই তো বৃত্ত হয়ে যেতেছে গা, তাহলে তো বৃত্ত হইতেছে গা। ঠিক আছে, তাহলে আমরা যদি মনে করো 2 থেকে 3 থেকে 2 বিয়োগ করে দিই, তো 3 বিয়োগ 2 হতে পাই, 3 বিয়োগ 2 হতে পাই, বিয়োগ করি 52 থেকে 36 বিয়োগ করলাম, এটা তোমার কাজ। 18 প্লাস 6g ইকুয়াল টু 0, তাহলে জি এর মান -3। এই জি এর মান 2 বা 3 যে কোনো একটা মধ্যে বসালে সি আসবে না? আসবে। যদি আমরা 2 এ বসাই তাহলে 2 হতে পাই। এই 2 এর মধ্যে যদি আমরা জিটা বসাই তাহলে 34 প্লাস 6 ইন্টু জি প্লাস সি ইকুয়াল কত 0। তাহলে এইখান থেকে আমরা সি এর মানটা ভাই করতে পারবো না? তাহলে 18 মানে 34 মাইনাস 18 প্লাস সি ইকুয়াল টু 0। তাহলে বা যোগ বিয়োগ করলে এখান থেকে সি এর মান কত? -36। তাহলে আমরা জি পাইলাম, আমরা জি পাইলাম, আমরা সি পাইলাম। তাহলে জি আর সি এর মানটা আমরা 1 নম্বর সমীকরণে বসাই দিই, তাই দিতেছে নাকি? তাহলে লেখো 1 নং সমীকরণে, তাহলে 1 নং সমীকরণে জি ও সি এর মান বসিয়ে পাই। 1 নং সমীকরণে জি ও সি এর মান বসিয়ে পাই, তাহলে বসাই। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx, জি এর মান -3, 2gx প্লাস সি, সি এর মান কত? -16 ইকুয়াল 0। তাহলে বা ক্যালকুলেশনটা করি, এটা তোমার কাজ। তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার -6x -16 ইকুয়াল কত? 0, যা নির্ণয় বৃত্তের সমীকরণ। তাহলে আমরা কোন টাইপের অঙ্কটা শিখলাম? আমরা টাইপটা শিখলাম। টাইপটা বলতে আছি, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, মূলবিন্দু। তাহলে বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর ছিল, বৃত্তটা 2 বিন্দু দিয়ে গেছে। কেন্দ্র এক্স অক্ষের উপর ছিল, বৃত্তটা 2 বিন্দু দিয়ে গেছে। তাহলে এখন যদি তোমাকে দিয়ে দেয় বৃত্তের কেন্দ্র ওয়াই অক্ষের উপর আছে, বৃত্তের কেন্দ্র ওয়াই অক্ষের উপর আছে, বৃত্তটা 2 বিন্দু দিয়ে গেছে, এই টাইপের অঙ্ক পারবো না? পারবো না? অবশ্যই পারা উচিত। তাহলে এই টাইপের অঙ্ক কিছু কাজ দেওয়া দিই, তাহলে দলগত কাজ, দলগত কাজ করবা। বিভিন্ন বই অঙ্ক আছে, কেন্দ্র এক্স অক্ষের উপর আছে, কেন্দ্র ওয়াই অক্ষের উপর আছে, এই টাইপের অঙ্কগুলো আছে, অনেকগুলো অঙ্ক, সবটি অঙ্ক করবা। ঠিক আছে, এই সবগুলো অঙ্ক ইম্পর্টেন্ট, বেশ ইম্পর্টেন্ট। 2 বিন্দু দিয়ে যাবে, কেন্দ্র অক্ষের উপর অবস্থিত। ঠিক আছে, আচ্ছা, তারপর আমরা নতুন একটা টপিক নিয়ে আলোচনা করি, খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক। পাতার উল্টায় আগে দেখো, খেয়াল করো, নতুন টপিক নতুন আলোচনা। ঠিক আছে, আচ্ছা, আমরা দেখো, খেয়াল করো, বৃত্তের সাধারণ সমীকরণ। বলো তো বৃত্তের সাধারণ সমীকরণটা কি? পারো তোমরা? আমরা প্রথম ক্লাসে বলছিলাম বৃত্তের সাধারণ সমীকরণ এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস সি ইকুয়াল কত? 0, প্লাস সি ইকুয়াল কত? 0। ব্লক করলাম, এটা বৃত্তের সাধারণ সমীকরণ। এর কেন্দ্র, এর ব্যাসার্ধ, এগুলো আমরা প্রথম ক্লাসে আলোচনা করছি না? এর কেন্দ্র কি, এর ব্যাসার্ধ কি, প্রথম ক্লাসে আলোচনা করছি। তাহলে এই বৃত্তের কেন্দ্র কত? -j -f। তাহলে এই বৃত্তের ব্যাসার্ধ কত? √g² প্লাস f² মাইনাস সি না? খুব ভালো মতো বুঝো, এই বৃত্তের ব্যাসার্ধ √g² প্লাস f² মাইনাস সি। আমরা বৃত্তের ব্যাসার্ধটাকে এ দ্বারা প্রকাশ করতেছি, ভালো মতো খেয়াল করে দেখো, টপিকটা ভালো মতো বুঝো। বৃত্তের ব্যাসার্ধটাকে এ দ্বারা প্রকাশ করতেছি, তাহলে এ ইকুয়াল টু কত? √g² প্লাস f² মাইনাস কত? সি। তাহলে এ ইকুয়াল √g² প্লাস f² মাইনাস সি। এখন কথাটা আছে, দেখো, এই ব্যাসার্ধটাকে আমরা এ দিয়ে প্রকাশ করছি। মনে করো এ বাস্তব সংখ্যা, মনে করো এ বাস্তব সংখ্যা, এ বিলংস টু আর। কখন একটা সংখ্যা কখন বাস্তব হয়? আমরা বাস্তব সংখ্যা পড়েছি, ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা আর শূন্য নিয়ে যে সংখ্যা ঘটিত ওই সংখ্যাটাই বাস্তব সংখ্যা। ধনাত্মক সংখ্যা, ঋণাত্মক সংখ্যা আর শূন্য নিয়ে যে সংখ্যাটা ঘটিত ওটাই কি? বাস্তব সংখ্যা। তাহলে এ যদি বাস্তব হয়, কথাটা খেয়াল করো, এ বিলংস টু যদি আর হয়, তাহলে এর মান পজিটিভ হতে পারে। এ বিলংস টু আর হলে এর মান পজিটিভ হতে পারে, তাহলে এর মান নেগেটিভ হতে পারে, এর মান নেগেটিভ হতে পারে না? তাহলে এর মান কি? শূন্য হতে পারে যদি এ বাস্তব সংখ্যা হয়।
তার মানে কথা হলো কি, আমি রুট ওভার জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি বৃত্তের ব্যাসার্ধটা যদি এ ধরছি আর এ যদি পজিটিভ হয়, এ যদি বাস্তব হয়, তাহলে পজিটিভ নেগেটিভ শূন্য হতে পারে। এখন কথা আছে, এ যদি পজিটিভ হয় তার মানে বৃত্তের ব্যাসার্ধ যদি পজিটিভ হয়, খুবই ভালো কথা, খেয়াল করো। তাহলে বৃত্তের ব্যাসার্ধটা নির্ভর করতেছে রুট ওভারের ভিতরে কি দেওয়া আছে, জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি না? খুব ভালো মতো খেয়াল করে দেখো, রুট ওভারের ভিতরের মানটা কি দেওয়া আছে, জি স্কয়ার প্লাস এফ স্কয়ার, জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি না? ধরো ধরো জি স্কয়ার প্লাস এফ স্কয়ার এর মান মনে করো 25, জি স্কয়ার প্লাস এফ স্কয়ার এর মান মনে করো 25, আর সি এর মান মনে করো 20, মনে করো 20, সি এর মান 20, তাহলে 25 থেকে 20 বিয়োগ করলে 5, মানে পজিটিভ। রুট ওভারের ভিতরের মানটা কি পজিটিভ, আর পজিটিভ হলে তুমি বর্গমূল করতে পারবা, পজিটিভ হলে তুমি বর্গমূল করতে কি পারবা। তাহলে জি স্কয়ার প্লাস এফ স্কয়ার এর মানটা যদি পজিটিভ হয়, মানে সি এর চেয়ে যদি বড় হয়, তার মানে পুরোটা যদি পজিটিভ হয়, তার মানে সি এর চেয়ে যদি বড় হয়, তাহলে সি এর চেয়ে বড় হইলে রুট ওভারের ভিতরেটা বাস্তব সংখ্যা, আর বাস্তব সংখ্যা হলে তুমি বর্গমূল করতে পারবা। তিনটা শর্ত ভালো মতো খেয়াল করে দেখো। আগে প্রথমটাতে আসি, নাম্বার 1, তাহলে জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস এ, রুট ওভারের ভিতরে যারা সেটা দেওয়া ছিল, রুট ওভারের ভিতরে কি ছিল, তাহলে জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি। তাহলে এর মানটা যদি ধনাত্মক হয়, এর মানটা যদি ধনাত্মক হয়, এটা কখন ধনাত্মক হবে, যদি সি এর চেয়ে বড় হয়, অর্থাৎ জি স্কয়ার প্লাস এফ স্কয়ার গ্রেটার দেন সি হলে, তাহলে বৃত্তের ব্যাসার্ধ মানে রুট ওভারের ভিতরের মানটা যদি পজিটিভ হয়, রুট ওভারের ভিতরের মানটা যদি পজিটিভ হয়, তাহলে বাস্তব হবে। আর এক্ষেত্রে বৃত্তটা এটা বাস্তব বৃত্ত সূচিত করবে, তার মানে আমরা লেখাচিত্র আঁকতে পারবো। তাহলে জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি, তার মানে রুট ওভারের ভিতরেরটা ধনাত্মক। কথাটা গুরুত্বপূর্ণ, কথা খেয়াল করো, রুট ওভারের ভিতরেরটা কি ধনাত্মক। কখন ধনাত্মক হয়, যদি জি স্কয়ার প্লাস এফ স্কয়ারের মানটা সি এর চেয়ে যদি বড় হয়। রুট ওভারের ভিতরে আছে জি স্কয়ার প্লাস এফ স্কয়ার, জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস এ, ধরো এই মানটা 30, জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মান 30, আর সি এর মানটা কত 20, তার মানে রুট ওভারের ভিতরটা ধনাত্মক। আর রুট ওভারের ভিতরটা যদি ধনাত্মক হয়, তাহলে বৃত্তের ব্যাসার্ধ বাস্তব হবে। এক্ষেত্রে বৃত্তটা একটা বাস্তব বৃত্ত সূচিত করবে, তার মানে তুমি এই বৃত্তের লেখচিত্র তুমি অঙ্কন করতে পারবা, এই বৃত্তের তুমি লেখচিত্র অঙ্কন করতে পারবা, বাস্তব বৃত্ত সূচিত হইতেছে। তাহলে বাস্তব বৃত্ত সূচিত হওয়ার শর্ত এর মানটা সি এর চেয়ে কি বড়, বা এর মানটা ধনাত্মক। জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মানটা সি এর চেয়ে কি বড়, অথবা এই পুরাটা কি সি এর চেয়ে কি এই এটা বড়, অথবা এর মানটা কি ধনাত্মক। আচ্ছা খেয়াল করো, নাম্বার 2, আচ্ছা তুমি একটু জায়গা খালি রাখো, 2 আঙ্গুল 3 আঙ্গুল 2 লাইন 3 লাইন লেখার মতো একটু জায়গা খালি রাখো। আমরা একটা বৃত্ত অঙ্কন করব। মনে করো এই বৃত্তের ব্যাসার্ধ 5 একক, মনে করো এই বৃত্তের ব্যাসার্ধ 5 একক। একটা বৃত্তের ক্ষেত্রফল তুমি আছে, সেই বৃত্তের ব্যাসার্ধটা যদি 0 হয়ে 3 একক হয়, তাহলে এই বৃত্তটা কি আরো ছোট হবে। আমরা একটা ক্ষেত্রফল পাবো না? পাবো। ধরো এই বৃত্তের ব্যাসার্ধ যদি ছোট হইয়া 2 একক হয়, মনে করো বৃত্তের ব্যাসার্ধ 2 একক, তাহলে বৃত্তের ক্ষেত্রফলটা আরো ছোট হবে। মনে করো বৃত্তের ব্যাসার্ধ যদি 1 একক হয়, তার মানে বৃত্তের ব্যাসার্ধ আস্তে আস্তে ছোট হইতেছে, তাহলে এই ক্ষেত্রে বৃত্তটাও ছোট হবে। তাহলে কোন বৃত্তের ব্যাসার্ধ যদি 1 একক হয়, তখন এই বৃত্তটাকে বলা হয় একক বৃত্ত, তখন এই বৃত্তটাকে বলা হয় একক বৃত্ত। কোন বৃত্তের ব্যাসার্ধ যদি 1 একক হয়, তখন এই বৃত্তটাকে বলা হয় কি একক বৃত্ত। দেখো বৃত্তের ব্যাসার্ধ আগে ছিল 5 একক, পরে 3 একক, পরে 2 একক, তারপরে কত 1 একক। তাহলে বৃত্তের ব্যাসার্ধ আস্তে আস্তে ছোট হইতেছে না? হইতেছে, আস্তে আস্তে ছোট হইতেছে। ধরো তাহলে বৃত্তের ব্যাসার্ধ ছোট হইতে হইতে বৃত্তের ব্যাসার্ধ কেন্দ্রের সাথে এসে মিলা যায় বোগা। তাহলে ছোট হইতে তাহলে কেন্দ্রের সাথে এসে কি মিলে যাবো, এই ক্ষেত্রেও একটা বৃত্ত হবে।
তখন এই বৃত্তটাকে বলা হয় বিন্দু বৃত্ত। তখন এটাকে বলা হয় কি? বিন্দু বৃত্ত। এখন দেখো তোমাদের বইয়ে কি বলছে, এ ইকুয়াল যদি 0 হয়, তার মানে বৃত্তের ব্যাসার্ধ যদি 0 হয়, তাহলে এটাকে বলা হয় বিন্দু বৃত্ত। আসলে কি বৃত্তের ব্যাসার্ধ 0 হওয়া সম্ভব? কিছু না কিছু তো ব্যাসার্ধ আছে, হয়তো খুবই ক্ষুদ্র। তাহলে বড় ক্লাসে এসে দেখবা বৃত্তের ব্যাসার্ধটাকে এভাবে প্রকাশ করে, এ টেন্ডস টু 0 বা এ ম্যাপিং 0, এ অ্যাপ্রোচ টু 0, মানে 0 না, তবে 0-র কাছাকাছি, যত কাছে হইতে পারে, যত কাছে হইতে পারে। কিন্তু তোমাদের বইয়ে বলছে বৃত্তের ব্যাসার্ধ কত? 0। তাহলে বৃত্তের ব্যাসার্ধ যদি 0 হয়, তাহলে এই বৃত্তটাকে বলা হয় কি? বিন্দু বৃত্ত। তার মানে রোটোবারের ভিতরে কি ছিল? রোটোবারের ভিতরে ছিল জি স্কয়ার। কথাটা খেয়াল করো, জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি, এটা ছিল না? মানে এই পুরোটা যদি 0 হয়, তার মানে পুরোটা যদি 0 হয়, তো 0-রে বর্গমূল করলে 0, 0-রে বর্গমূল করলে কত? 0। তার মানে জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি, এই পুরোটা যদি 0 হয়, এই পুরোটা যদি কি 0 হয়, তাহলে তখন বর্গমূল করলে 0 হয়ে যাবো। তাহলে নাম্বার 2, তাহলে জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি ইকুয়াল 0 হলে, মানে রোটোবারের ভিতরের অংশটুকু জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি ইকুয়াল 0 হলে বৃত্তের ব্যাসার্ধ 0 হবে। বৃত্তের ব্যাসার্ধ 0 হবে। এক্ষেত্রে বৃত্তটা এসে কি কেন্দ্রের সাথে এসে মিলা যাবে। এই ক্ষেত্রে বৃত্তটা এসে কি হবে? কেন্দ্রের সাথে মিলে যাবে। এবং এক্ষেত্রে বৃত্তটি মাইনাস জি মাইনাস এফ, এই বিন্দুটার সঙ্গে এসে কি করবে? মিলে যাবে। এই ধরনের বৃত্তকে বলা হয় বিন্দু বৃত্ত বা পয়েন্ট সার্কেল। ঠিক আছে, এরূপ বৃত্তকে বিন্দু বৃত্ত বা পয়েন্ট সার্কেল বলে। হ্যাঁ, খাতাতে লিখে রাখো, খুব ভালো করে লিখে রাখো এটা। তার মানে কথাটা খেয়াল করো, যদি বৃত্তটা বাস্তব হয়, তাহলে জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি, এটা ধনাত্মক। এই অংশটুকু ধনাত্মক, ধনাত্মক হইলেও বাস্তব হবে। আবার যদি ব্যাসার্ধটা 0 হয়ে যায়, তাহলেও আমরা বৃত্ত অঙ্কন করতে পারবো, এক্ষেত্রেও এটা বাস্তব। যদি ব্যাসার্ধ 0 হয়ে যায়, তাহলে রোটোবারের ভিতরেটা 0, তার মানে ব্যাসার্ধ 0 হবে, তাইলেও বাস্তব হবে। কিন্তু রোটোবারের ভিতরে যদি নেগেটিভ হয়ে যায়, নাম্বার 3, পাতাটায় খেয়াল করো, নাম্বার 3, ধরো জি স্কয়ার প্লাস এফ স্কয়ার, জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি, রোটোবারের ভিতরে এটা জি স্কয়ার প্লাস এফ স্কয়ারের মান মনে করো 25 আর সি এর মান মনে করো 30, তার মানে রোটোবারের ভিতরে কি নেগেটিভ হবে না? তাহলে কথাটা নাম্বার 3, জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি ঋণাত্মক, মানে রোটোবারের ভিতরেটা ঋণাত্মক। রোটোবারের ভিতরেটা যদি ঋণাত্মক হয়, অর্থাৎ জি স্কয়ার প্লাস এফ স্কয়ার লেস দেন সি হলে, জি স্কয়ার প্লাস এফ স্কয়ার লেস দেন সি হলে বৃত্তের ব্যাসার্ধ রোটোবারের ভিতরে ঋণাত্মক হয়ে গেছে গা, রোটোবারের ভিতরে গেছে ঋণাত্মক গেছে, আর রোটোবারের ভিতরে যদি ঋণাত্মক হয়, তাহলে এটা অবাস্তব হবে। তাহলে বৃত্তের ব্যাসার্ধ অবাস্তব বা কাল্পনিক হবে কখন? যখন রোটোবারের ভিতরে ঋণাত্মক, রোটোবারের ভিতরে ঋণাত্মক। আর ব্যাসার্ধ যদি অবাস্তব বা কাল্পনিক হয়, এক্ষেত্রে কখনো বাস্তব বৃত্ত সূচিত করবে না, তার মানে আমরা বৃত্ত অঙ্কন করতে পারবো না। তাহলে এক্ষেত্রে সমীকরণটি বাস্তবে কোনো বৃত্ত সূচিত করবে না, বাস্তবে কোনো বৃত্ত সূচিত করবে না, এবং সমীকরণটির লেখচিত্র অঙ্কন করা যায় না। ঠিক আছে, তাহলে কথাটা খেয়াল করো, যদি রোটোবারের ভিতরে নেগেটিভ হয়, যদি রোটোবারের ভিতরে নেগেটিভ হয়, তাহলে অবাস্তব বা কাল্পনিক হবে। রোটোবারের ভিতরে নেগেটিভ হলে অবাস্তব বা কাল্পনিক হবে। আর অবাস্তব বা কাল্পনিক হলে লেখচিত্র অঙ্কন করা যায় না। তাহলে বাস্তব বৃত্ত নির্দেশ করার শর্ত কি? খুবই গুরুত্বপূর্ণ একটা এমসিকিউ। সুতরাং বাস্তব বৃত্তের শর্ত হলো, তাহলে জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি, তাহলে জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি যদি পজিটিভ হয় তাইলেও বাস্তব, যদি 0 হয় তাইলেও কি বাস্তব। তাহলে বাস্তব বৃত্তের শর্ত হইল জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি গ্রেটার দেন
অর ইকুয়াল কত 0। ঠিক আছে, নেক্সট এটা ব্লক করে রাখো, খুব গুরুত্বপূর্ণ একটা টপিক। রুট ওভারের ভিতরে যে মানটা আছে ওই মানটা যদি পজিটিভ হয়, রুট ওভারের ভিতরে আছে জি স্কয়ার প্লাস এফ স্কয়ার মাইনাস সি, এটা রুট ওভারের ভিতরে, ওইটা যদি পজিটিভ হয় তাহলে বাস্তব, ওইটা যদি শূন্য হয় তাহলেও কি বাস্তব। ঠিক আছে, নেক্সট পাতারোটায় দেখো নতুন টপিক। তাহলে বৃত্ত অক্ষদ্বয়কে স্পর্শ করার শর্ত। এখন আর বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর না, এখন আর বৃত্তের কেন্দ্র এক্স অক্ষের উপর না। ধরো এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, এটা মূলবিন্দু। মনে করো যে এই বৃত্তটা এক্স অক্ষরে স্পর্শ করছে, তাহলে এই যে বৃত্তটা, এই যে বৃত্তটা ওয়াই অক্ষরে কি স্পর্শ করছে। তো টপিকটা হইল বৃত্ত অক্ষদ্বয়কে স্পর্শ করার শর্ত। বৃত্ত অক্ষদ্বয়কে স্পর্শ করার শর্ত নাম্বার ক। তাহলে প্রথম আমরা এক্স অক্ষ দেখব, তারপর আমরা ওয়াই অক্ষ দেখব। কোন বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করার শর্ত, কোন বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করার শর্ত। হ্যাঁ, দুইটা শর্ত আছে এখানে। আমরা আজকে একটা আলোচনা করব, আরেকটা মেবি 5 নম্বর ক্লাসে একটা আলোচনা করব। এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তাহলে এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। আমরা ধরে নিলাম একটা বৃত্তের কেন্দ্র। এখন তো যেহেতু অক্ষকে স্পর্শ করছে, তাহলে বৃত্তের কেন্দ্র কোনো অক্ষের উপর না। আমরা বোঝানোর সুবিধার জন্য ধরে নিলাম বৃত্তের কেন্দ্রটা আছে প্রথম চতুর্ভাগে। বৃত্তের কেন্দ্রটা প্রথম, সি কে কেন্দ্র মনে কইরা আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম। এই বৃত্তটা এক্স অক্ষরে স্পর্শ করছে চিত্র রাখো তুমি, এক্স অক্ষরে স্পর্শ করছে। তাহলে এই সি বিন্দু থেকে আমরা এক্স অক্ষের উপর একটা লম্ব অঙ্কন করলাম। সি বিন্দু থেকে আমরা এক্স অক্ষের উপর একটা লম্ব অঙ্কন করলাম। তো এই দূরত্বটা কার সমান? কে এর সমান। এই দূরত্বটা কার সমান? কোটি কে এর সমান। তাহলে এইখান থেকে এটার দূরত্ব যা, কথাটা খেয়াল করো, এইখান থেকে এটা দূরত্ব যা, তাহলে এইখান থেকে এটা দূরত্ব সেম। এইখান থেকে এটা দূরত্ব যা, তাহলে এইখান থেকে দূরত্ব তাই। এই দূরত্বটাও কি কে আর সমান না? এই দূরত্বটাও কি কে আর সমান না? তার মানে আমরা বলতে পারি কোন বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে কেন্দ্রের কোটি এবং বৃত্তের কি ব্যাসার্ধের সমান। এখানে কথা আছে, এখানে একটা কথা আছে। আমি না চিত্রটা বোঝানোর জন্য যে কেন্দ্রটা প্রথম চতুর্ভাগে দিচ্ছি, কেন্দ্র তো দ্বিতীয় চতুর্থ চতুর্ভাগে থাকতে পারে না। কেন্দ্র তো চতুর্থ চতুর্ভাগে থাকতে পারে, আর চতুর্থ চতুর্ভাগে থাকলে কি কেন্দ্র কি নেগেটিভ না? তাহলে কেন্দ্রের কোটির পরম মান হবে বৃত্তের ব্যাসার্ধের সমান, কারণ বৃত্তের ব্যাসার্ধ কোনদিন নেগেটিভ হয় না। নেগেটিভ হলে অবাস্তব হয়ে যাবো। এই কথাটাই বলছি, কোন বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে, লেখা কথাটা, কোন বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে, এক্স অক্ষকে স্পর্শ করবে, এক্স অক্ষকে স্পর্শ করলে এটা হলো ব্যাসার্ধ। এই ব্যাসার্ধ হবে কেন্দ্রের কোটির পরম মান। এই ব্যাসার্ধটা হবে কেন্দ্রের কোটির পরম মান। এখানে কোটি আমি পজিটিভ দিচ্ছি। তাহলে কোন বৃত্ত এক্স অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ হবে কেন্দ্রের কোটির পরম মান। তাহলে কেন্দ্রের কোটি কত? কে। তাহলে কে এর পরম মান, কে এর পরম মান কে, কে এর পরম মান কত? কে। তো বৃত্ত কাকে স্পর্শ করছে? এক্স অক্ষকে স্পর্শ করছে। তাহলে কোন বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে তাহলে ব্যাসার্ধ হবে কেন্দ্রের কোটির পরম মান। আমরা পরম মানটা কেন বললাম? কারণ কেন্দ্র তো চতুর্থ চতুর্ভাগে থাকতে পারে, চতুর্থ চতুর্ভাগে কিন্তু কোটি নেগেটিভ, আর বৃত্তের ব্যাসার্ধ কখনো নেগেটিভ হয় না। নেগেটিভ হলে অবাস্তব হবে, অবাস্তব হলে চিত্র অঙ্কন করা যায় না। ঠিক আছে, নাম্বার খ পাতার ওটাই। তাহলে কোন বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করার শর্ত, তো লেখো কোন বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করার শর্ত। চিত্র রাখি, ওটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ। তাহলে এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। আবারও বলতেছি তোমাদের সুবিধার জন্য বৃত্তের কেন্দ্রটা প্রথম চতুর্ভাগে ধরে নিছি। বৃত্তের কেন্দ্র সি, এইচ কমা কে। ঠিক আছে, তুমি সুন্দর করে চিত্রটা আঁকবা। অন সি কে কেন্দ্র কইরা আমরা একটা বৃত্ত অঙ্কন করলাম, যে বৃত্তটা ওয়াই অক্ষরে কি করছে? স্পর্শ করছে। ওয়াই অক্ষরে কি করছে? স্পর্শ করছে। এখন দেখো তারা
এই সি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব, এই সি বিন্দু থেকে ওয়াই অক্ষের দূরত্ব মানে এইখান থেকে এটা দূরত্ব, এই দূরত্বই তো বৃত্তের ব্যাসার্ধ, এই দূরত্বই তো কি বৃত্তের ব্যাসার্ধ। তাহলে এইখান থেকে এটা কত কি এইচ না, এই দূরত্বটা কি এইচ না। এখন এইখান থেকে এটা দূরত্ব যা, এইখান থেকে এটা দূরত্ব কি সেম না, তাহলে এই দূরত্বও তো এইচ এর সমান। তার মানে আমরা বলতে কি পারি, তাহলে কোন বৃত্ত, আচ্ছা কথা, তাহলে কোন বৃত্ত যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে তাহলে কেন্দ্রের ভুজ বৃত্তের কি ব্যাসার্ধের সমান। আমি চিত্রটা আঁকছি প্রথম চতুর্ভাগে, কেন বাবা বৃত্তটা কি দ্বিতীয় চতুর্ভাগে হইতে পারে না বৃত্তের কেন্দ্রটা, সেই ক্ষেত্রে কি ভুজ কি নেগেটিভ না, তাই আমরা পরম মান দিয়ে প্রকাশ করব, আমরা পরম মান দিয়ে প্রকাশ করব। লেখ তাহলে কোন বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করলে, কোন বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করলে তাহলে এই ব্যাসার্ধটা হবে কেন্দ্রের ভুজের পরম মান। কোন বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করলে তো ব্যাসার্ধ হবে কেন্দ্রের ভুজের পরম মান। কোন বৃত্ত ওয়াই অক্ষকে স্পর্শ করলে ব্যাসার্ধ হবে কেন্দ্রের ভুজের পরম মান। হ্যাঁ, আরেকটা শর্ত আছে, জি স্কোয়ার এফ স্কোয়ার দিয়ে আরেকটা শর্ত আছে, ওইটা আমরা পরের ক্লাস আলোচনা করব। তা আমরা কি শিখলাম, কোন বৃত্ত যদি এক্স অক্ষকে স্পর্শ করে কেন্দ্রের কোটি বৃত্তের ব্যাসার্ধের সমান, কোন বৃত্ত যদি ওয়াই অক্ষকে স্পর্শ করে কেন্দ্রের ভুজ বৃত্তের ব্যাসার্ধের সমান। তো এখন কি টাইপের অঙ্ক করব, তোমাকে একটা বৃত্তের কেন্দ্র দিয়ে দিবে, বলবো এক্স অক্ষকে বা ওয়াই অক্ষকে কি করছে স্পর্শ করছে। তোমরা করি, দেখো টাইপটা কি, বৃত্তের কেন্দ্র দেওয়া থাকবে এবং অক্ষকে স্পর্শ করবে, বৃত্তের কেন্দ্র দেওয়া থাকবে অক্ষকে স্পর্শ করবে, টাইপটা হলো এটা। আচ্ছা এখন আমরা লিখি, তোর অক্ষরপত্র প্রকাশনী 13-1 প্রশ্ন বলছে যে বৃত্তের কেন্দ্র -5,7 এবং এক্স অক্ষকে স্পর্শ করে তার সমীকরণ নির্ণয় করো। এইগুলা তো কলেজ পরীক্ষাতে এমসিকিউ দেয়, এমসিকিউ আসছে কঠিন কঠিন প্রশ্ন করে। তাহলে যে বৃত্তের কেন্দ্র -5,7 এবং এক্স অক্ষকে স্পর্শ করে তার সমীকরণ নির্ণয় করো, কাকে স্পর্শ করছে বলো তো, এক্স অক্ষকে স্পর্শ করছে। তাহলে এক্স অক্ষকে স্পর্শ করলে শর্ত কি, কেন্দ্রের কোটির পরম মান বৃত্তের ব্যাসার্ধের সমান। তাহলে কোটি কত 7, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত 7। তাহলে তুমি বৃত্তের কেন্দ্র জানো, ব্যাসার্ধ জানো, সমীকরণ বাই করতে পারবো না, প্রথম ক্লাসে আমরা আলোচনা করছি না। তাহলে করি, এগুলো তো সহজ প্রশ্ন, পাতার ওটাই। তাহলে কথাটা তাহলে দেওয়া আছে, কি দেওয়া আছে, বৃত্তের কেন্দ্র দেওয়া আছে, দেওয়া আছে বৃত্তের কেন্দ্র কত -5,7, বৃত্তের কেন্দ্র -5,7। তো চিত্রটা কি, এটা এক্স অক্ষ, এটা ওয়াই অক্ষ, তাহলে এক্স ও এক্স ড্যাশ, ওয়াই ও ওয়াই ড্যাশ। বৃত্তের কেন্দ্র কই আছে 5,7 মানে দ্বিতীয় চতুর্ভাগ, -5,7 দ্বিতীয় চতুর্ভাগে আছে। বৃত্তটা কাকে স্পর্শ করছে, বৃত্তটা এক্স অক্ষকে স্পর্শ করে। আঁকো আস্তে আস্তে আঁকো, বৃত্তের কেন্দ্র -5,7, বৃত্তটা কাকে স্পর্শ করছে, এক্স অক্ষকে স্পর্শ করছে, করছে না। তাহলে এক্স অক্ষকে যদি স্পর্শ করে তাহলে কেন্দ্রের কোটির পরম মান, তাহলে কেন্দ্রের কোটির পরম মান বৃত্তের ব্যাসার্ধের সমান। তাহলে কোটি কত 7, তাহলে বৃত্তের ব্যাসার্ধ কত 7 নাকি। আচ্ছা আমি বলি, যেহেতু বৃত্তটি কাকে স্পর্শ করছে, এক্স অক্ষকে স্পর্শ করছে, আগে কথা লিখবা, যেহেতু বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, যেহেতু বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে, অতএব ব্যাসার্ধ সমান কত, কেন্দ্রের কোটির পরম মান। আমরা গুছাই লিখবা, একাডেমিকে সৃজনশীলের সহজ প্রশ্ন, এটা দিলে বড় জোর সৃজনশীলের সহজ প্রশ্ন 2 নম্বর দিয়ে দিব তোমাকে, লিখে নিবা। যেহেতু বৃত্তটি এক্স অক্ষকে স্পর্শ করে অতএব ব্যাসার্ধ সমান কত, কেন্দ্রের কোটির পরম মান, ব্যাসার্ধ কেন্দ্রের কোটির পরম মান। তাহলে কেন্দ্র কত 7, তাহলে কোটি কত 7, তাহলে কেন্দ্রের ব্যাসার্ধ কত 7,
তাহলে এখন বৃত্তের তুমি কেন্দ্র জানো, জানো না? তাহলে বৃত্তের তুমি ব্যাসার্ধ জানো, তুমি জানো না? কেন্দ্র ব্যাসার্ধ জানা থাকলে বৃত্তের সমীকরণ বাই করা যাবে না? যাবে। তাহলে অতএব বৃত্তের সমীকরণ, অতএব বৃত্তের সমীকরণ, তাহলে এক্স প্লাস 5 হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস 7 হোল স্কোয়ার ইকুয়াল কত? 7 স্কোয়ার। ওই যে বৃত্তের কেন্দ্র হইল এইচ কমা কে, তাহলে বৃত্তের কেন্দ্র এইচ কমা কে, ব্যাসার্ধ কত? এ। কেন্দ্র এইচ কমা কে, ব্যাসার্ধ কত? এ। তাহলে করি, তাহলে সুতরাং বৃত্তের সমীকরণ, তাহলে এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল কত? 7 স্কোয়ার। এক্স মাইনাস এইচ হোল স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস কে হোল স্কোয়ার ইকুয়াল 7 স্কোয়ার। এখন সূত্র ভাঙ্গাই, এস স্কোয়ার, এখন তো তুমি পারবা, এটা তোমার কাজ। তাহলে এ প্লাস বি হোল স্কোয়ার, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস কত? বি স্কোয়ার। এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ মাইনাস বি হোল স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মাইনাস 2ab প্লাস বি স্কোয়ার, 2ab প্লাস বি স্কোয়ার, ডান পক্ষে কত? 49। তাহলে এই 7 স্কোয়ার আর এই 49 কাটি, তাহলে এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 25 ওয়াই স্কোয়ার মাইনাস 14y প্লাস 49, এই যে 49 কাটলাম, তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস 10x মাইনাস 14y প্লাস 25 ইকুয়াল 0, যা নির্ণয় বৃত্তের সমীকরণ, যা নির্ণয় বৃত্তের সমীকরণ। তাহলে কোন টাইপের অঙ্ক শিখলাম? কেন্দ্র দেওয়া থাকবে, এক্স অক্ষকে বা ওয়াই অক্ষকে স্পর্শ করবে, তাহলে এই টাইপটা শিখলাম আমরা। তো বৃত্তের কেন্দ্র দেওয়া থাকবে, বৃত্তের কেন্দ্র দেওয়া থাকবে, এক্স অক্ষকে বা ওয়াই অক্ষকে কি করবে? স্পর্শ করবে। এই টাইপের অঙ্কগুলো শিখলাম। তাহলে এই টাইপের কটা কাজ দিয়ে দিই, দলগত কাজ, তাহলে করবা, ঠিক আছে? এই টাইপের কয়টা কাজ দিলাম, সব বই মোটামুটি এই টাইপের অঙ্কগুলো আছে, সব বই, কেতাব স্যারের বই আছে, অক্ষরপত্রে, এসএমএস স্যারের বই, রূপপন্থী, সৃষ্টি পাবলিক, হাসান বুক, লেকচার পাবলিকেশন, সব বই আছে, ঠিক আছে? আচ্ছা, আজকের ক্লাসটা এই পর্যন্তই ছিল। তাহলে ভালো থেকো, সুস্থ থেকো, ধন্যবাদ।